100% মেয়েরা বলেছে আমরা নিরাপত্তা আমাদের সবচেয়ে, তারপরে তারা দুর্নীতির কথা। তাহলে যারা হেনস্থা করছে তারা এটি জানে না যে ভোট কমে যাচ্ছে এটি করলে? না, তারা মনে করছে যে আমরা এমনভাবে এদেরকে ভয় দেখাবো যে তারা আর অমুকে আপনার ভাই এই একেবারে এমন। যারা হেনস্থা করছে তারা কি নির্বাচনী মাঠে ভোট বাড়ছে নাকি কমছে? আর যদি সফট করে বলি তাহলে কৌশল বলতে পারি। চোখে বিষয়ে আমরা ছিলাম দিলারা চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী। আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল বিরোধীতে যাবার আগে, যখন সব রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, নারীর ভোটে অংশগ্রহণের কথা বলছে, তখন আমরা আবার দেখছি যে নারীরা যারা নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে নানানভাবে ট্যাগিং করে হেনস্থা করা হচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনে গতকালকে জামায়াত একটি লিখিত অভিযোগ দিয়েছে, তার এবং অডিও ভিডিও ছবি সহ, যে কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছেন। তাহলে একদিকে নারীর অধিকারের কথা বলা হচ্ছে, একদিকে নারীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, জামাতের অভিযোগ। এটি কি দ্বিচারিতা কিনা? এটা তো আমাদের দেশের ওই যে আপনার কথা হলো কি জানেন, আমরা মুখে এক কথা বলি, মনে আর এক কথা থাকে, যেটাকে খুব রূঢ় ভাষায় বললে মোনাফিকি বলা হয়, আর যদি সফট করে বলি তাহলে কৌশল বলতে পারি। কথা হলো যে আমাদের দেশের সংস্কৃতি বা অপসংস্কৃতি, সেটা হলো পুরুষতান্ত্রিকতা দ্বারা আপনার প্রভাবান্বিত সম্পূর্ণভাবে। এবং নারীর যে স্বকীয়তা, নারীও যে আপনার স্বাধীনভাবে চলতে পারে, নারীও যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটা আমাদের সমাজে বেশিরভাগ আপনার যারা মেল, তারা এমনকি যারা খুব প্রোগ্রেসিভ প্রগতিশীল, তারাও এটা মানে না। কারণ প্রগতিশীলদেরকে আমি দেখেছি খুবই প্রগতিশীল, কিন্তু যখন সম্পত্তির বাটোয়ারা আসে না, তখন কিন্তু তারা সারিয়ালো করতে থাকে। জি, আপনার আমার প্রশ্নটা ছিল যে পুরুষরা যখন প্রচারণা করছে তাদের বাধা দিচ্ছে না, আর নারীদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? ওই জন্যই তো বাধা দিচ্ছি যে নারীরা কেন এটা করবে। নারীদের স্থান হলো ঘরে, নারীরা বাইরে বেরিয়ে রাজনীতি করবে, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে তারা প্রচারণা করবে, এটা আমার পক্ষে আনথিঙ্কেবল। আর একটা কারণ হলো নারীদের অ্যাক্সেস বেশি। নারীরা আপনার যখন প্রচারণা যায় তারা তো বাড়ির ভিতরে চলে যায়, এটা পুরুষরা যেতে পারে না। এটাও তাদের জন্য একটা অন্তর্দাহের কারণ। নারীর প্রচারণায় তখন তো আমরা বাধার সম্মুখীন হতে দেখিনি অন্যান্য সময়। না, জামাতের ক্ষেত্রে না, বিএনপি কিংবা আওয়ামী লীগের নারীরা এভাবে প্রচারণা করে না, তারা মিটিং করে প্রচারণা করে। আচ্ছা, একদম ঘরে ঘরে ঢুকে প্রচারণা করে না, এটা জামাতের মেয়েরা করে। আচ্ছা, এটা এবং এটা তারা এটা যারা তাদের প্রতিপক্ষ, আমি পুরুষ নারীর পুরুষতান্ত্রিকতা বাদ দিই, তারা যারা প্রতিপক্ষ তারা এটাকে মনে করে যে এরা অনেক বেশিভাবে ভোটারদেরকে প্রভাবান্বিত করছে, যেটা আমরা পারছি না বাইরে থেকে। সুতরাং নারীকে থামানোর একমাত্র উপায় হলো হয় তার চরিত্রের দোষ দেওয়া, অথবা তার উপর সরাসরি আক্রমণ করা, যেটা আমরা কর্মক্ষেত্রেও দেখি। কর্মক্ষেত্রে তো আপনার যেখানে কোনো নারী আপনার একটুখানি প্রমিনেন্সে আসে, অথবা সে একটা প্রমোশনের জন্য চেষ্টা করে, তখনই তার চরিত্রের উপর কলঙ্ক লেপন করা হয়, অমুকে আপনার ভাই এই একেবারে এমন। যারা হেনস্থা করছে তারা কি নির্বাচনী মাঠে ভোট বাড়ছে নাকি কমছে? না, তারা তো আপনার শোনেন, যারা তৃণমূলে কাজ করে তারাও তো তলিয়ে চিন্তা করে না। তাদের কথা হলো যে আমাদের জিততে হবে যে কোনোভাবেই, মারধর করে, পেশি শক্তি দিয়ে, ভাড়া করে লোক নিয়ে এসে, দরকার হলে নারীদেরকে যে হেনস্থাকারীরা কি ভোট বাড়াচ্ছে না কমাচ্ছে তাদের দলের জন্য? যারা হেনস্থা করছে, যারা হেনস্থা করছে তারা ভোট কমাচ্ছে। কারণ 6 কোটি নারী বাংলাদেশের ভোটার, 6 কোটি নারী। এবং বাংলাদেশের নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তার প্রথম প্রায়োরিটি কি, সে বলবে আমার নিরাপত্তা। আপনি আমাকে যদি বলেন যে আমি যে বিএনপি আপনার প্রমিস করেছে যে 80% তারা স্বাস্থ্যকর্মী নেবে, আর কি নেবেন তো বটে, তাদেরকে কি আপনার নিরাপত্তা দিতে পারবেন? কর্মস্থলে নারীরা কীভাবে হেনস্থা হয় সেটার কি রেকর্ড ওনাদের কাছে আছে? নারীদের প্রথম দাবি এই নির্বাচনে, একটা ছোট্ট স্টাডি হয়েছে এখানে আপনার ঢাকা শহরে, গ্রাম না, 100% মেয়েরা বলেছে আমরা নিরাপত্তা আমাদের সবচেয়ে, তারপরে তারা দুর্নীতির কথা। তাহলে যারা হেনস্থা করছে তারা এটি জানে না যে ভোট কমে যাচ্ছে এটি করলে? না, তারা মনে করছে যে আমরা এমনভাবে এদেরকে ভয় দেখাবো যে তারা আর ওইভাবে যে তারা রিচ করছে জনগণের ভিতরে, সেটা তারা করবে না। তাকে তার কাজে বাধা দিয়ে সে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছে যে ভোটারদের কাছে পৌঁছানো,
সেটাকে আমরা বাধা এখানে ইসির ভূমিকা ঠিক আছে এই বিষয়ে ইসি কোন না, ইসির ভূমিকা তো অত্যন্ত আপনার বিতর্কিত হয়ে গেছে। প্রথম বিতর্কিত হয়েছে আপনার সে যখন আপনার লোন ডিফল্টারদেরকে বাধা দিল না এবং খুব সুন্দর করে বলল টাকাটা দিয়ে দিন, খুব ইনসাল্টিং কথা। তারপরে আপনার যারা দ্বৈত নাগরিক তাদেরকে দিল। দ্বৈত নাগরিক তো আপনার সংবিধানে না করা আছে, আর্টিকেল 66(1)(c) নো, জি কিন্তু সেখানে দিচ্ছে। এখানে আপনার ইসির যে আপনার অথরিটি, সে অথরিটির মরাল ফাউন্ডেশনটা এই দুটা কারণে বিতর্কিত হয়ে গেছে। এখন আচরণবিধি লঙ্ঘন করলে পরে আপনি নিজে আইন ভঙ্গ করবেন আর আমাকে বলবেন আমি আচরণবিধি মেনে চলবো। মরাল অথরিটি তো তার দুর্বল ওই জন্য হয়ে কিছু গেছে। বলতে পারছে না। আপনার কিছুক্ষণ আগে আমরা যখন আপনার সাথে কথা বলা শুরু করলাম তার ঠিক কিছুক্ষণ আগে জামায়াতের আমির ফেসবুক পোস্টে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে, আগামীর বাংলাদেশের নীতি, আগামীর বাংলাদেশের জনগণকে কীভাবে সেবা দেওয়া যায়, এই আইডিয়াগুলো কি কি হতে পারে তা নিয়ে তিনি তার প্রতিপক্ষকে একটি বিতর্কে, রাজনৈতিক বিতর্কের আহ্বান জানিয়েছেন। আমরা যদি এটার ভাবার্থ চিন্তা করি, নিশ্চয়ই তিনি তারেক রহমানকে তার সঙ্গে হয়তো সামনাসামনি বসে একটি বিতর্কের আহ্বান জানিয়েছে, যেটি আমরা উন্নত বিশ্বে দেখি। আপনার কাছে কি মনে হয় তারেক রহমান জামাত আমিরের এই বিতর্কের